নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দুজন স্থান পেয়েছেন। একটা হচ্ছে শান্তনু ঠাকুর আর একজন হচ্ছে সুকান্ত মজুমদার। মতুয়া ভোটের কথা মাথায় রেখে শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিতেই হতো, কারণ এবারের ভোটের বিজেপির অন্যতম তুরুপের তাস ছিল নাগরিকত্ব ইস্যু, সিএএ, এবং সেটা ইতিমধ্যেই আমরা যেটা দেখতে শুরু করেছি সেটা হচ্ছে যে নাগরিকত্ব পশ্চিমবঙ্গবাসী পেতে শুরু করেছেন। যেমন উত্তর 24 পরগনাতে পেয়েছেন, তেমন নদিয়াতেও পেয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে যে 26 সালে আর কি যখন বিধানসভা নির্বাচন হবে, এই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ইস্যুটা বিজেপির অন্যতম বড় ইস্যু হতে চাইছে, এবং তার মধ্যে অনেকে নাগরিকত্ব পেয়ে যাবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একটা ভয়ের আবহাওয়া সৃষ্টি করেছিলেন যে সিএ দেবেন না, সিএর পেছে পেছে এনআরসি আসবে, ডিটেনশন ক্যাম্প হবে, সবাইকে তাড়িয়ে দেবে, নাগরিকত্ব যারা যারা অ্যাপ্লাই করবে সমস্ত জায়গা থেকে তাদের নাম বাদ চলে যাবে। ফলে নানা রকম উনি যেরকম একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন, আমার মনে হয় যে যদি নাগরিকত্ব দেওয়া শুরু হয় সেই ন্যারেটিভটা কিন্তু অনেক অংশে থাকবে না, এবং পশ্চিমবঙ্গে প্রায় 40 থেকে 45টা আসন সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয় মতুয়া ভোট দ্বারা বিস্তীর্ণ এলাকায়। ফলে সেই দিকে তাকিয়ে আবার মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে শান্তনু ঠাকুরকে। একইভাবে সুকান্ত মজুমদার, যদি আর কি দক্ষিণবঙ্গে শান্তনু হয় তাহলে উত্তরবঙ্গ থেকে একটা মুখ দরকার ছিল, সেখানে দাঁড়িয়ে বেছে নেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকেই। কারণ আর কিছুই নয় যে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন, যদিও রাজ্য সভাপতি হিসেবে বিজেপির আসন সংখ্যা কমে গেছে হচ্ছে 18 থেকে 12, কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজ্য সভাপতি হিসাবে আগে আমরা দেখেছিলাম যারা মন্ত্রী ছিলেন, নিশীথ অধিকারী, তিনি হেরে গেছেন, জন বার্লাকে টিকিট দেওয়া হয়নি। ফলে সুকান্ত সেখানে আনে একটা ফেস যেটা, এবং তিনি নিজেও কৃষক পরিবারের সন্তান, সেখানে পিছন উঠে আসা একটা ছেলে, আরএসএসের ব্যাকগ্রাউন্ড আছে, এবং তাকে রাজ্য সভাপতির পদ থেকে এবার যেহেতু টাইম হয়ে গেছে তাকে সরানো হলো, একটা কোনো পদ দিয়ে তাকেও আর কি প্রতিমন্ত্রী করে তাকে সরিয়ে দেওয়া হলো। ফলে বোঝাই যাচ্ছে যে বিজেপি কিন্তু আর এই একজন উত্তর একজন দক্ষিণ এইভাবেই একটা সমতা রাখার চেষ্টা করলো, কিন্তু সেটা তো হলো। কিন্তু যেটা আলোচনার বিষয় সেখানে হচ্ছে এরপরে বোঝাই যাচ্ছে বিজেপির সাংগঠনিক স্তরে একটা বড় রদবদল হবে। সেই রদবদলে রাজ্য সভাপতি কে হবেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ 2026-এর আগে বিজেপির এবারের যে লোকসভার ভোট হলো সেখানে কিন্তু আমরা দেখলাম সংগঠনের খুব নড়বড়ে অবস্থা। বহু জায়গায় বিজেপি এজেন্ট দিতে পারেনি, বহু কেন্দ্রে বিজেপি এজেন্টই বসাতে পারেনি। শুধুমাত্র মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে নয়, অন্য কেন্দ্রেও বিজেপির এজেন্ট যায়নি। ফলে বিজেপির হারার পেছনে অন্যতম বড় কারণ কিন্তু তাদের নড়বড়ে সংগঠন। ফলে 2 বছরের মধ্যে তাদের কিন্তু সংগঠনটাকে আর কি লাইনে আনতে হবে তাদের। সেখানে দাঁড়িয়ে তাদের মুখ কে হবে, কারণ এই জায়গায় বিজেপির কিছু বিরাট কত জায়গায় আবার আর কি পরীক্ষা বা পরীক্ষাগারের কোনো ব্যবস্থা নেই। সেখানে দাঁড়িয়ে বিজেপি কাকে বাঁচবেন, এটাই সব থেকে বড় কথা। কারণ ইতিমধ্যেই একটা ইস্যু খাড়া করে দিয়েছেন কিন্তু দিলীপ ঘোষ, উনি আর কি বিজেপির মধ্যে আদি এবং নব্য লড়াইটা আবার পুরোদমে চালু করে দিয়েছেন। উনি বলছেন ওল্ড ইজ গোল্ড, পুরনোদের কেন সরিয়ে রাখা হয়েছে, কারণ উনি চাঁদমারি করেছেন, নাম করছেন না শুভেন্দু অধিকারীকে। যেহেতু শুভেন্দু অধিকারী এবার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছেন অনেকটাই অংশে, কে কোথায় প্রার্থী হবে শুভেন্দু নিয়ন্ত্রণেই ছিল, এবং সে যেহেতু বিজেপি এবার 18 সালের তুলনায় খারাপ ফল করেছে, ফলে এরা দিলীপ ঘোষরা চাইছেন যে শুভেন্দু অধিকারীর ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দিতে, যে দায়িত্ব নিতেই হবে। এই হারার দায় কে নেবে? কারণ দিলীপ ঘোষকে নিজেকে তার জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল হচ্ছে বর্ধমান দুর্গাপুরে, এবং সেখানে তিনি হেরেছেন। তো সেখানে তাই জন্য এই আদি এবং নব্য যে জায়গাটা দিলীপ ঘোষ করে দিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে দলকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন তার হাতে কি আবার দলের ভার তুলে দেওয়া হবে, নাকি দিলীপ ঘোষ যে আদিদের কথা বলেছেন, উনি যে প্রচার করছেন ওল্ড ইজ গোল্ড, তার হাতেই ভরসা থাকবে? এটা কিন্তু যারা
বিজেপির সেন্ট্রাল লিডারশিপ আছে তাদের পক্ষে কিন্তু খুব কঠিন এই 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 বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, কিন্তু সময়ও বেশি নেই। কারণ কারণ আপনি যেভাবেই আর কি দেখা যাক, সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু আর কি এই সরকারের চোখে চোখ রেখে কথা বলেছে, বিধানসভার ভেতর শক্ত লড়াই দিয়েছে, মাটিতে লড়াই দিয়েছে। শুভেন্দু বলা যেতে পারে ব্যতিব্যস্ত করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির আর কোনো নেতা কিন্তু সেভাবে করেনি। তারা যতই বলা যেতে পারে যতই পার্টির হোক, যতই আরএসএসের ঘনিষ্ঠ হোক, যতই এভিবিপি করে আসালো, শুভেন্দু অধিকারী মাটিতে দাঁড়িয়ে যে লড়াইটা দিয়েছেন সেটা কিন্তু বিজেপির অন্য নেতা বা নেত্রী দেননি, একেবারেই দিতে পারেননি। কিন্তু ওই আবারও বললাম যে আরএসএসের বা পার্টির একটা লয়্যালটি তাদের জন্য আছে। ফলে এই যে আর কি নতুনদের হাতেই কি ব্যাটনটা তুলে দেওয়া হবে, নাকি আদিদের হাতেই থাকবে? আদিদের হাতে থাকার মধ্যে দিলীপ ঘোষের শোনা যাচ্ছিল যে দিলীপ ঘোষ হয়তো উনি পেতে পারেন। সুকান্ত সরে গেলে, কারণ দিলীপ ঘোষ সভাপতি থাকার সময় বিজেপি অন্তত খাতায় কলমে আসন বেরিয়েছিল, সেটা কে করেছিল না করেছিল ভিন্ন প্রশ্ন, কিন্তু খাতায় কলমে সভাপতির দায়িত্ব যায়। সেই দিলীপ ঘোষকেই কি আবার ছেড়ে দেওয়া হবে? কিন্তু দিলীপ ঘোষ ক্রমাগত যেভাবে উনি বলে চলেছেন বা কামান দেখে চলেছেন, সেখানে কিন্তু শুধুমাত্র রাজ্য নেতৃত্ব না বা শুধুমাত্র শুভেন্দু অধিকারী না, উনি কি কেন্দ্রীয় নেতৃত্বকেও কামান দেখেছেন। এবং উনি বলেছেন যে তাকে নিশ্চয়ই তাকে কেন সরানো হলো তিনি জানতে চাইবেন। এবং বারবার করে তিনি যেটা বলছেন যে দলের যারা পুরনো তাদের কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না, এবং উনি সংগঠনের ঢিলে ঢালা ভাব নিয়েও বারবার করে কথা বলেছিলেন। ফলে এই জায়গায় যেহেতু কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে উনি মুখ খুলেছেন, আমি জানি না বা এরপরেও কেন্দ্রীয় নেতৃত্বকে সভাপতির আসনে ওকে বসাবেন কি না। কারণ উনি যদি সভাপতির আসনে বসেন, কারণ উনি যেভাবে ওল্ড ইজ গোল্ড বলে প্রচার শুরু করেছেন, তাহলে পরবর্তীকালে যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন তাদের কত দূর পার্টিতে জায়গা হবে, তারা মানাতে পারবে কিনা, তারা দিলীপ ঘোষের সঙ্গে কাজ করতে পারবেন কিনা। যেমন অর্জুন সিং হতে পারে, যেমন শুভেন্দু অধিকারী হতে পারে, যেমন তাপস রায় হতে পারে, যেটা সংগঠনের ওপর যাদের যথেষ্ট প্রভাব আছে। যেমন ইতিমধ্যেই জানা যাচ্ছে যে কলকাতা পুরো এলাকায় প্রায় 45টি ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে আছে। সেটা স্বাভাবিক, তাপস রায়ের যদি অভিজ্ঞতা কাজে লাগায় সেখানে বিজেপির লাভ হবে। কিন্তু সেই যদি আমি আঁকড়ে থাকি ওল্ড ইজ গোল্ড এবং এদের যদি কাজ করতে না দিই, তাহলে কিন্তু আমি জানি না আখেরে কতটা লাভ হবে। ফলে সেই অর্থে কি শুভেন্দু অধিকারীকে আবার যে একটা সময় দাবি উঠেছিল যে শুভেন্দু অধিকারীকে ছাড়া সভাপতি পদ, কিন্তু তখন দল সেটায় রাজি হয়নি, কারণ শুভেন্দু একই সঙ্গে বিরোধী দলনেতা, দুটো পদ একসঙ্গে বিজেপি দেবে না, বা তখন তাকে ছাড়ানো হয়নি। এবার কি সেকে দেওয়া হবে? যদি শুভেন্দু অধিকারী না পায় তাহলে কি, তাহলে যদি আর কি আমরা এবার দেখেছি বিজেপি নিজেদের যে কোর ভোট ব্যাংক, যেমন আদিবাসী ভোট ব্যাংক, যেমন SC ST, সেই ভোট ব্যাংকও কিন্তু তারা হারিয়েছে। তারা ঝাড়গ্রাম আসন হারিয়েছে, যারা পুরুলিয়া আসন কোনো ক্রমে ধরে রেখেছে, বাঁকুড়া তাদের হারাতে হয়েছে। একইভাবে তারা আলিপুরদুয়ার জিতলে মাদারিহাট যে বিধানসভা সেটা তারা হারিয়েছে, ট্রাইবাল বেল্ট। তারা মাল বিধানসভায় হেরেছে, আর কি ট্রাইবাল বেল্টেও বিজেপির কিন্তু ভালো অবস্থা নেই। ফলে বিজেপি কোনো পিছড়ে বর্গের কাউকে তুলে নিয়ে আসবেন? কারণ আমি এই কথাই বলছি, যেহেতু বিজেপি এই সব জায়গায় হেরেছে, তাহলে কি বিজেপি সেক্ষেত্রে সামনে নিয়ে আসবে যে আর কি জ্যোতির্ময় সিং মাহাতোকে? কারণ জ্যোতির্ময় সিং মাহাতোর আর কি গতবারই হওয়ার কথা শোনা যাচ্ছিল, যখন সুকান্ত মজুমদার হয়েছে তিনিও কন্টেন্ডার ছিলেন, ফলে তিনি সেখানে হয়নি। তার বিজেপি কি সেখানে তুলে নিয়ে আসবেন? সে আর কি সেও এভিভিপি করে আসা, সেও আদিমুখ, সেটা দেখার নাকি যেটা বারবার করে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাংক, সেখানে দাঁড়িয়ে সেই মহিলা ভোট ব্যাংক করার জন্য কোনো মহিলা মুখকে বিজেপি সামনে রাখবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি প্রধান ভোট ব্যাংক, একটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক আর একটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক। তাহলে কি কোনো মহিলা ভোট ব্যাংক আজকে যারা সামনের সারিতে উঠে এসছেন এই মুহূর্তে সবথেকে বেশি প্রমিনেন্ট ফেস হচ্ছে অগ্নিমিত্রা পাল, তাহলে কি অগ্নিমিত্রার ওপর আস্থা রাখবেন? কিন্তু তারও রাজনৈতিক অভিজ্ঞতা 4 বা 5 বছরে, যদিও তার বিরুদ্ধে যে তৃণমূল থেকে এসছেন এটা কেউ বলতে পারবেন না, কিন্তু তার ভাবমূর্তি উজ্জ্বল। ফলে প্রতিটা পারমুটেশন কম্বিনেশন করতে করতে বিজেপিকে কিন্তু এগোতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ যে নতুন আর কি বিষয়টা চোখের সামনে নিয়ে এসছেন, তাতে আদি এবং নব্য, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ উনি একটা আগ্নেয়গিরি জ্বালিয়ে দিয়েছেন। সেই যে অগ্নুৎপাত শুরু হবে নতুন কেউ আসার পরে, সেটা সহজে মিটবে না। কারণ অলরেডি আমরা জেলায় জেলায় দেখেছি বিজেপির মধ্যে কিন্তু গোলমাল পুরো দমে ফুল সুইংয়ে শুরু হয়ে গেছে।
সেখানে দাঁড়িয়ে এই বলছে ও করেনি, ও আমাকে সাহায্য করেনি, টাকা পয়সার গোলমাল। ফলে শুধুমাত্র সভাপতি এবং সভাপতির সঙ্গে সময় খুব কম, আর মাত্র 2 বছর, তার মধ্যে বিধানসভার ভোট। ফলে সভাপতির সঙ্গে সঙ্গে বিজেপিকে কিন্তু অন্যান্য যে পদগুলো আছে, স্বাভাবিক সভাপতি পরিবর্তন হলে সেখানে জেনারেল সেক্রেটারি হোক, সেখানে যুব মোর্চার সভাপতি হোক, সেখানে মহিলা মোর্চার সভাপতি হোক, প্রতিটা পদে সেখানে কিন্তু পরিবর্তন করতে হবে। সেখানে দাঁড়িয়ে এগুলো কি আরও বেশি অফেন্সিভ করা হবে? আমরা দেখেছি বিজেপিতে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনাল খাল থাকলেও কি যুব মোর্চা কী কাজ সেটা কিছু কেউ জানতো না। মহিলা মোর্চা তাও কিছু দৌড়াদৌড়ি করেছে, যুব মোর্চার কোনো রকম আন্দোলনই ছিল না। ফলে যুব মোর্চাকে আরও শক্তিশালী করতে হলে তা কাউকে কি সেরকম একটা যে একটা দাবাং ভাবমূর্তি আছে তাকে নিয়ে আসতে হবে, যেমন সৌমিত্র খান বা, কিন্তু সেখানেও আবারও বললাম, সেখানেও আবার যেটা জিনিস সেটা আদি বনাম নব্য, সেই প্রচেষ্টাটাও আছে। তো কারণ আবার সেই প্রশ্নটা উঠবে, সৌমিত্রকে আনলে কি আবার সেই গ্যাপটা বড় হয়ে যাবে না? যে যেখানে বলা হবে যে আবার একদিকে শুভেন্দু অধিকারী হলো, আবার সৌমিত্র খানকে হলো, এটা তৃণমূল 2 হয়ে গেল। তৃণমূল 1 শাসন করছে আর তৃণমূল 2 বিজেপির দায়িত্বভার নিল, সেটা কিন্তু আবার প্রচারে উঠে আসবে। আমি জানি না সেটা আরএসএস কত দূর কি মানবে, এটা একটা বড় প্রশ্ন সেখানে। কারণ আরএসএস সবসময় তাদের চায় তাদের কোনো কোর লোক বা তারা কিন্তু বসুক, সেই অর্থে এরা তৃণমূলের আর কি যে সমস্ত নেতাদের বলছি আরএসএসের তাদের ওপর কতটা আর কি আরএসএস তাদের উপর কতটা ভরসা করতে পারবে, এ বিষয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক পুরো মাত্রায় থেকে যায়। ফলে সময় খুব কম বিজেপির কেন্দ্রীয় নেতা, যে তাদের বলা যেতে পারে এবারের ভোটে তাদের যে বিপর্যয় হয়েছে সেটাকে মেরামত করে আবার পুনরায়ভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য তাদের হাতে কিন্তু সময় নেই। এই ফলে কিন্তু তাদের একই সঙ্গে এই আদি এবং নব্য এইটা কাটিয়ে তাদের কিন্তু আবার ফিরতে হবে, এবং ফিরে হবে খুব আবার আন্দোলনের রাস্তায় ফিরতে হবে। এবার শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতার পদ ছেড়ে রাজ্য সভাপতি হন, তাহলে বিরোধী দলনেতাকেই, সেটাও তো অনেক বড় প্রশ্ন। ফলে প্রতিটা জিনিস কিন্তু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হবে। বিজেপিতে আমরা যেতে দেখি বহুদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভোগা, যে বহুদিন ধরে শোনা যাচ্ছিল রাজ্য সভাপতি বদল হবে, কিন্তু অটোমেটিক্যালি আর সেটা হয়নি। এখন যেহেতু একজন একটা পদে থাকতে পারবে, ফলে স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি সেটা হবে, কিন্তু সেটা হতেও হয়তো জুন মাস লাগবে। কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জগৎ প্রকাশ নাড্ডাকেও জুন মাসের মধ্যে সরে যেতে হবে, কারণ ওকে এক্সটেনশানে আছেন, ওনার পদ চলে যাওয়ার পর লোকসভা ভোট পর্যন্ত ওনাকে রেখে দেওয়া হয়েছিল। ফলে সেখানে কে আসবেন সেটাও কিন্তু বড় প্রশ্ন। অনেক রকম নাম শোনা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনি জেনারেল সেক্রেটারি চুগ আছেন, তিনি হবেন না সুনীল বানসাল হবেন। আর যে দুটো নাম নিয়ে আলোচনা হচ্ছিল তারা দুজনেই মন্ত্রিসভার দিকে এগিয়ে গেছেন। ফলে কী হবেন? ফলে সেইটা হওয়ার পর বিজেপিকে কিন্তু এখানে অল আউট করতে হবে, না হলে বিজেপি এখন যে জায়গায় আছে এবং যেভাবে আর কি দলের মধ্যে খেওয়াখেই গোলমাল যেভাবে বাড়তে থাকছে, সেটা কিন্তু আরও শক্ত রাশ যদি না পাওয়া যায় তাহলে কিন্তু অনেক দূর চলে যাবে। ফলে এই মাসটার মধ্যে আশা করা যায় বিজেপি নতুন নেতৃত্ব হবে। ফলে দেখার কী হয়। আমরা যে লজিকগুলো দিয়ে আলোচনা করলাম, কোনটা তারা বিজেপির সেন্ট্রাল লিডারশিপ তার উপর আস্থা রাখে, নতুন মুখ যাদের দক্ষতা আছে, না দিলীপ ঘোষের কথায় ওল্ড ইজ গোল্ড, যে যারা ওল্ড তাদের উপরেই ভরসা রেখে আগামী ভোট যেটা তারা ভোট বৈতরণী পার হবে 26-এ। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।